দাঁড়াও ধ্রুব। সৌরভের গম্ভীর কণ্ঠ ঘরের নীরবতাকে ভেঙে দিল। ধ্রুব থেমে গেল, কিন্তু পেছনে ঘুরল না। হাতের আঙুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে উঠল। কয়েক সেকেন্ড নীরব থাকার পর ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। সৌরভ এবার উঠে দাঁড়িয়েছেন, চওড়া কাঁধ সোজা, দৃষ্টি তীক্ষ্ণ। ধ্রুবর দিকে চেয়ে কঠিন গলায় প্রশ্ন করলেন, তুমি এই জ্বর নিয়ে বাইরে কোথায় গিয়েছিলে? আমি পাগলের মতো সবকিছু ফেলে এখানে এসেছি। হারুন বলল তুমি খাওনি কিছু। এখন রেস্টটা না নিয়ে কোথায় ছিলে? ধ্রুবর ঠোঁট পাকা হাসিতে বেঁকে গেল, তার চোখে তীব্র বিদ্রুপ ফুটে উঠল। তোমাকে সব বলা লাগবে নাকি? সৌরভের চিবুক শক্ত হয়ে গেল, চোখের মনি সুকুঞ্চিত হয়ে উঠল। রাগ যেন ধীরে ধীরে জমাট বাঁধছে তার শরীরে। বেয়াদবি একদম করবে না ধ্রুব। কোথায় গিয়েছিলে তুমি? ধ্রুব কিছু না বলে চোখ সরিয়ে নিল। মুখের অভিব্যক্তি থেকে অবজ্ঞার ছাপ একটুও মুছে যায়নি। ঘরের পরিবেশ থমথমে হয়ে উঠল। রান্নাঘরের ভেতর থেকে হারুন বাপ ছেলের উত্তেজিত কণ্ঠস্বর শুনে ভয় পেয়ে ছুটে এলো। ধ্রুব সৌরভ নামক স্বয়ং দুটো বাক্যে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে হারুনের মুখে ভয় আর উৎকণ্ঠার ছাপ খেলে গেল। সৌরভ হারুনের দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, ও মেডিসিন নিয়েছে? হারুন এক মুহূর্ত ধ্রুবর দিকে তাকালো। ধ্রুবের মুখে ডোন্ট কেয়ার ভাব স্পষ্ট। হারুন দ্বিধা নিয়ে মাথা নাড়ালো। ওই অদিতি ম্যাডাম এসেছিলেন রান্নাঘর। সৌরভের ব্রু কুঁচকে গেল, তার চোখে বিস্ময় ভেসে উঠল। অদিতি সন্ধ্যায় এসেছিল? হারুন এবার নিচু গলায় বলল, জি, ধ্রুব স্যার কিছু খাইছিলেন না, তাই উনি রান্না করে রেখে গেছেন স্যারের জন্য। আর এখন ধ্রুব স্যার ওনাকে পৌঁছে দিতে গিয়েছিলেন। সৌরভের চোখ এবার সরাসরি ধ্রুবর দিকে গিয়ে স্থির হলো। ধ্রুব সেই দৃষ্টি এড়িয়ে চোখ সরিয়ে নিল। কোনো উত্তর না দিয়ে চুপচাপ বাইকের চাবি আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে লাগলো। সৌরভ দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসলেন। হারুনের দিকে চেয়ে বললেন, মেয়েটাকে কিছু দিয়েছো খেতে? হারুন মাথা নিচু করে বলল, নুডলস দিয়েছিলাম, খাননি ম্যাডাম। সৌরভ এক দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করলেন। মনে মনে হয়তো কিছু ভাবলেন, তারপর হাত তুলে ইশারা করে হারুনকে চলে যেতে বললেন। পাশেই সেক্রেটারি রাহুল আইপ্যাড হাতে দাঁড়ানো, আইপ্যাডে কিছু একটা করছে। সৌরভ জিজ্ঞেস করলেন, সমস্যার সলভ হয়েছে? রাহুল চিন্তিত গলায় বললেন, হিসেবে এখনো মিলছে না স্যার, চেষ্টা করছি, আমরা টিম লাগিয়েছিলাম, ওরা পজিটিভ উত্তর দিতে পারছে না। সৌরভ এবার রেগে গেলেন, চিৎকার করে বললেন, পুরা ঘাস কাটো বসে তুমি আর তোমার টিম একটা খাতার হিসেব মেলাতে পারছো না? যদি কোনোভাবে এটা মিডিয়ার কানে যায়, ভাবতে পারছো কি হবে? স্যার আমরা ট্রাই করছি, আপনি প্লিজ শান্ত হন। সৌরভ উঠে দাঁড়ালেন, টেবিল থেকে মোবাইল হাতে নিয়ে আঙুল উঁচিয়ে রাহুলকে শাসালেন। আজকালের মধ্যে সব সলভ করো। করতে পারলে স্যালারি বাড়বে, না পারলে চাকরি থেকে রিজাইন করে দিবে। রাবিশ লোকজন পুষিয়ে রেখেছি এতদিন। সৌরভ রাগে গজরাতে গজরাতে সিঁড়ির দিকে এগোলেন। ধ্রুব তার রুমের বেডে হেলান দিয়ে বসে আছে। ঘরের আলো কমিয়ে রেখেছে, চুলগুলো এলোমেলো, চোখের পাতা ভারী। পাশের টেবিলে রাখা পানির বোতলটা খালি। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল। ডক্টর আফজাল প্রবেশ করলেন, সাথে সৌরভও। ধ্রুব তাদের দেখা মাত্রই বিরক্তিতে ব্রু কুচকে ফেলল। শুরু হবে এসে ডাক্তারি নাটক এখন। ভালো লাগে না আর এসব। ধ্রুবর ভাবনা মতোই বেশ অনেকক্ষণ ধরে আফজাল পরীক্ষা করলেন ধ্রুবকে। তাপমাত্রা মেপে কিছুক্ষণ চেক আপ করে বললেন, জ্বর একটু কমেছে, প্যারাসিটামল চালিয়ে যেতে হবে। বৃষ্টিতে ভিজে থাকার কারণেই এই অবস্থা, আরও খারাপ হয়েছে, তবে বিশ্রাম খুব দরকার। সৌরভ হালকা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ধ্রুবর দিকে এক ঝলক দৃষ্টিতে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল পিতৃসুলভ যত্ন আর উদ্বেগ। ধ্রুব সেই দৃষ্টি এক মুহূর্তের জন্য এড়াতে পারল না, কিন্তু সাথে সাথে মুখ ফিরিয়ে নিল। ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি টেনে বলল, যত ন্যাকামো। অথচ ধ্রুব জানলই না সৌরভ ইয়ামিন এই মুহূর্তে লাইফের সবচেয়ে কঠিন সময়টুকু পার করছেন। তবুও এই সময়েও ছেলের প্রতি নিজের দায়িত্বগুলো ঠিকঠাক করে যাচ্ছেন। ধ্রুব যতই ওনার থেকে মুখ ফেরাক, সৌরভ ধ্রুবর মাকে মৃত্যুর সময় কথা দিয়েছিলেন মা হারা ছেলেকে পুরোটা সময় দুহাতে আগলে রাখবেন, কোনো দিন মায়ের অভাব বুঝতে দেবেন না। তবুও এত চেষ্টা করেও সৌরভ পারেননি। ধ্রুব বরং কয়েক লক্ষ মাইল দূরে সরে গেছে তার থেকে। ডক্টর চলে গেলেন। সৌরভ ছেলের ক্লান্তিতে ভেঙে পড়া মুখটার দিকে চেয়ে ধীরে ধীরে বললেন, কি খাবে, স্যুপ নাকি অন্য কিছু? ধ্রুব চোখ বন্ধ করে শুয়ে পড়ল, মাথার উপর কম্বল টেনে পড়ল। আই নিড স্লিপ নাও। সৌরভ কিছু বলতে গিয়ে থেমে গেলেন। হাত বাড়িয়ে ছেলের কপালে হাত রাখার ইচ্ছে হলো, কিন্তু ফোনের রিংটনে সেই মুহূর্তটাকে ভেঙে দিল।
ফোনের স্ক্রিনে ভেসে উঠল তোফাজ্জল নামটা। যুবও দেখলো নামটা। ওর ব্রু কুচকে গেছে মুহূর্তেই। ও তাকালো সৌরভের দিকে। সৌরভ স্বাভাবিকভাবেই ফোন রিসিভ করলেন। কি তোফাজ্জল, কেমন আছো? অনেকদিন পর কল দিলে। ওপাশ থেকে ভেসে এলো গম্ভীর কণ্ঠ। ভালো। তোমরা? একটু ঝামেলায় আছি, ভাবি বাচ্চারা ভালো তো? হ্যাঁ, ভালোই আছে। তোমার মেয়ের কি খবর, বিয়ে হয়ে গেছে? না, পাত্রের সমস্যা থাকায় বিয়েটা হয়নি। পাত্র খুঁজছি ওর জন্য। তোমার জানা মতে ভালো পাত্র থাকলে আমাকে বলো। সৌরভ স্বাভাবিকভাবেই বললেন। নামটা কি যেন তোমার মেয়ের? ওপাশ থেকে উত্তর এলো, অদিতি হায়াত। সৌরভের চোখ বড় হয়ে গেল। যুবও চমকে তাকালো। দেয়ালের গায়ে ঝোলানো অদিতির ওই নীল শাড়ি পরা ছবির দিকে এক ঝলক তাকালেন সৌরভ। সৌরভ আলগোছে ধ্রুবর দিকে চেয়ে বললেন। ছবি আর বায়োডাটা পাঠিয়ে দাও, আমি দেখছি। কল কাটলেন সৌরভ। ফোনের ওপাশে ছবিটা দেখে সৌরভ ধ্রুবর দুজনের ব্রু একসঙ্গে কুচকে গেল। ধ্রুব হতভম্ব হয়ে সৌরভের দিকে তাকিয়ে রইল। ওর মাথায় কিছুই যেন ঢুকলো না। সৌরভ মজা করে হেসে বললেন, ও তাহলে তোফাজ্জলই তোমার হবু শ্বশুর? বাহ। ধ্রুব নিজের বিস্ময়টুকু লুকিয়ে বলল। কি বলেছে উনি? সৌরভ হাসলেন। তার দৃষ্টিতে হালকা মজা যেন ঝিলিক দিল। তোমার প্রেমিকার জন্য পাত্র খুঁজতে বললো। ধ্রুব ব্রু কুচকে ফেললো। সৌরভ হেসে বললেন, ভালো হয়েছে, বাবা হয়ে আমি তোমাকে শুধরাতে পারিনি, তোফাজ্জল পারবেই। ধ্রুব সৌরভের এমন মজা নেওয়াটার বিরক্ত হয়ে ঠান্ডা চোখে তাকিয়ে বলল। ওনার সঙ্গে তোমার কিসের সম্পর্ক, কিভাবে উনি তোমাকে চিনেন? ঘরের মধ্যে থমথমে নীরবতা নেমে এলো। সৌরভ শান্ত গলায় অতীতের স্মৃতির গহ্বরে হারিয়ে যেতে যেতে বলতে শুরু করলেন। তার কণ্ঠ যেন পুরনো স্মৃতিচারণে ভারী হয়ে উঠল। তখন আমি উঠতি রাজনীতিবিদ, তোমার মা তখনও জীবিত, তখনও তার ক্যান্সার ধরা পড়েনি। একদিন লক্ষ্মীপুর যাই আমরা কয়েকজন বন্ধু মিলে। ওই বাসে তোফাজ্জল ছিল। ওর তখন পায়ে সমস্যা, একটা অ্যাক্সিডেন্টের পর হাঁটায় অসুবিধা হতো। প্রতিমধ্যে ওই বাসে ইঞ্জিন ব্লাস্ট করে আগুন লেগে যায়। আমরা সবাই বেরিয়ে আসতে পারলাম, তোফাজ্জল আটকে যায়। সবাই যখন বেঁচে ফিরে তখন স্বস্তির শ্বাস ফেলছিলাম। হঠাৎ আমার মনে হলো গাড়িতে কাউকে দেখা যাচ্ছে। তখন আমরা তোফাজ্জলের চিৎকার শুনি গাড়ির ভিতর থেকে। বাকিরা ভয় পেয়ে যায়। তখন চারপাশে আগুন জ্বলছে, কেউ এগিয়ে যায়নি ভয়ে। আমি তখন যুবক, রক্ত টকবক করছে। আমি কারো বাধা না মেনে ঝাঁপিয়ে পড়ি ভিতরে। কোনো রকমে তোফাজ্জলকে নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলাম। আমার কাঁধের দিকে একটা পুরা দাগ আছে না, ওটা তখনকার। তোফাজ্জলের গায়েও আগুন লেগেছিল, ওর পিঠেও আছে পুরার দাগ। তারপর থেকে তোফাজ্জলের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব হয়। ওর ছেলে মেয়েরা তখন ছোট, আমি নাম জানতাম শুধু। কিন্তু ওখান থেকে ফিরে আমার তাদের সঙ্গে যোগাযোগ কমে যায়। তোমার মা মারা যাওয়ার পর আমিও এক প্রকার কাজে ডুবে যাই। বাড়িতে না গেলেও 2 বছরে আগে ওকে একবার ঢাকায় দেখেছিলাম। আমার সাথে তখনই লাস্ট দেখা হয়েছে। ভাবি বাচ্চাদের সম্পর্কে তেমন কিছুই জানা হয়নি, তাই জানতাম না অদিতি এই অদিতি হায়াত, যাকে তুমি ভালোবাসো। ধ্রুব চুপচাপ শুনে গেল। তার মুখের অভিব্যক্তি ধীরে ধীরে বদলাতে লাগলো। ব্রু কুচকে আছে, চোখের পাতা কিছুটা ভারী হয়ে এলো। সে একপাশে মুখ ফিরিয়ে নিল, নিচু গলায় বিড়বিড় করে বলল। কোইন্সিডেন্ট? সৌরভ এবার ধ্রুবর দিকে তাকালেন, বললেন, তুমি চাইলে আমি তোমার কথা তোফাজ্জলকে বলতে পারি। ধ্রুব চকিত দৃষ্টিতে সৌরভের দিকে তাকালো। এত সহজ সবকিছু, অদিতিকে বিয়ে করার কত সুন্দর উপায়। অথচ ধ্রুব জেদ দেখালো, ঠোঁট শক্ত করে কামড়ে ধরে বলল, দরকার নেই, আমার লাইফ আমাকে দেখতে দাও। সৌরভ এবার চেয়ার থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। আলো আধারি ঘরে তার মুখটা যেন আরো গম্ভীর দেখাচ্ছে। শান্ত কণ্ঠে বললেন, বাবার কাছে হেল্প চাওয়া খারাপ কিছু না, সমস্যা নেই। যেদিন তোমার মনে হবে আমাকে বাবা বলে হেল্প চাওয়া যাবে, চেয়েও, আমি হেল্প করব। তোমার জীবনটা যদি আমি নিজের হাতে সাজিয়ে দিতে পারি, আমার চেয়ে বোধহয় বেশি খুশি আর কেউ হবে না। ধ্রুব তাকিয়ে রইল সৌরভের দিকে, পরপর মুখ ঘুরিয়ে নিল। সৌরভ বাতি নিভিয়ে দিতে দিতে ধীর গলায় বললেন, ঘুমাও, অসুস্থ তুমি? তারপরে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। দরজার শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। ধ্রুব কোকের বোতল হাতে আটাখানায় বসে আছে। জ্বর নিয়েই আজও ভার্সিটিতে। তার চোখে মুখে এক অস্থিরতা। বোতলটা হাতের আঙুলের ফাঁকে বারবার ঘোরাচ্ছে। দাঁত দিয়ে অধর কামড়ে কিছু একটা ভাবছে শুধু। ইহান পাশ থেকে ঠান্ডা গলায় বলল,
তুই অযথা এসব পেশাল পারছিস। আঙ্কেলের কাছে সাহায্য চাইতে আমি কোনো প্রবলেম দেখছি না। ধ্রুব কোকের বোতল ঝাঁকানো বন্ধ করে বিরক্ত গলায় বলে উঠল। দরকার নেই আমার। সুমন এবার পাশ থেকে বোঝানোর চেষ্টা করে বলল, অদিতি ভাবি ওনার বাবাকে রাজি না করাতে না পারলে কখনোই আপনাকে লুকিয়ে বিয়ে করবে না ভাই, এটা জানেন। ধ্রুব রাগে ফুঁসে উঠল। কোকের বোতলটা মাটিতে এবার ছুঁড়ে মারলো। অন্য উপায় বের করতে হবে, তবু তার কাছে গিয়ে আমি নিজেকে ছোট করব না। সে ছাড়া কি এই বিয়ে ইম্পসিবল নাকি? ইহান দীর্ঘশ্বাস ফেললো। ধ্রুব অযথাই যে এই ফালতু জেদগুলো দেখাচ্ছে এসব ওকে কে বোঝাবে। হঠাৎ কোথা থেকে রাজন দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে ধ্রুবর সামনে দাঁড়ালো। কাপা গলায় বলল, ধ্রুব ভাই, আপনার বাবাকে মানি লন্ডারিং মামলায় ফাঁসানো হয়েছে, টিভিতে নিউজ হচ্ছে। মোবাইল কোথায় আপনার? ধ্রুব হতবাক হয়ে গেল। ধ্রুবর ভ্রুয়েরটা শুনেই কুঁচকে গেল। তার চোখ মুখে স্পষ্ট অবিশ্বাসের ছাপ। কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে থাকার পর হাত দিয়ে ইহানকে ইশারা করে বলল, এমবি আছে, ফেসবুক অন কর। ধ্রুবর কণ্ঠে কিছু একটা যেন ছিল। ইহান ভয়ে ভয়ে দ্রুত পকেট থেকে ফোন বের করে ফেসবুকে ঢুকলো। ফোনের স্ক্রিনের আলো ওর থমথমে মুখটা আরো স্পষ্ট করে তুললো। ঢুকেই ইহানের চোখ ছানা বড় হয়ে গেল। পুরো নিউজ ফিড জুড়ে একের পর এক পোস্ট, লাইভ ভিডিও আর নিউজ আর্টিকেল। সৌরভ ইয়ামিনের মানি লন্ডারিং কাণ্ড, বড় বড় হেডলাইন। সংবাদপত্রের কাট আউটের মতো ভেসে উঠছে স্ক্রিন জুড়ে। কিছু পোস্টে পুলিশের ছবি, কিছু পোস্টে সৌরভ ইয়ামিনের সাদা আলিভ রঙের বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি। ইহান ফাঁকা ঢোকিলে ভয়ে কাঁপতে থাকা হাতে নিজের ফোনটা এগিয়ে দিল ধ্রুবর দিকে। ধ্রুব ধীরে ধীরে ইহানের হাত থেকে ফোনটা নিল। ওর চোখের মনি স্ফীত হয়ে উঠল। আঙুল দিয়ে দ্রুত স্ক্রল করতে লাগলো। একের পর এক ভয়াবহ তথ্য ভেসে উঠছে স্ক্রিনে। তারপর ধ্রুব ইউটিউব খুললো। চোখ মুখ শক্ত করে একটা ভিডিও ক্লিপ চালু করলো। ভিডিওটি মাত্র 10 মিনিট আগে আপলোড করা হয়েছে। নিউজ অ্যাঙ্কারের তীক্ষ্ণ কণ্ঠস্বরে ভেসে উঠল, খাদ্যমন্ত্রী সৌরভ ইয়ামিনকে মানি লন্ডারিংয়ের অভিযোগে আটক করা হয়েছে। এই অবৈধ অর্থ পাচার চক্র চলছে গত 10 বছর ধরে। গোয়েন্দা সংস্থার তদন্তে উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। প্রায় 100 কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আজ দুপুরে পুলিশ কমিশনার হিমেল হোসেন চিরুনি তল্লাশি চালাচ্ছেন ইয়ামিন বাড়িতে। মন্ত্রীর ব্যক্তিগত বাংলো থেকে তাকে আটক করা হবে। আরও বিস্তারিত জানাবেন আমাদের প্রতিবেদক ফয়াজ। ধ্রুব ভিডিওটা শেষ হওয়ার আগেই ফোনটা বন্ধ করে ইহানের দিকে তাকালো। তার চোখে বিস্ময়, রাগ আর হতাশার মিশ্রণ। ইহান আশেপাশে তাকালো, কেউ কি ওদের দেখছে? তারপর ধ্রুবের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, তুই এসব জানতিস? তুই কি কোনোভাবে এর সঙ্গে জড়িয়ে আছিস? ধ্রুব এ কথা শুনেই ইহানের ফোনটা ছুঁড়ে মারলো তার কোলে। ইহান দ্রুত ক্যাচ করলো, ফোনটা শক্ত করে চেপে ধরলো যেন সেটা হাত থেকে পড়ে না যায়। ধ্রুব দ্রুত কয়েকটা বড় বড় পা ফেলে বাইকের দিকে এগিয়ে গেল। তার মুখ কঠোর, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। রাজন আর সুমন একে অপরের দিকে তাকিয়ে উদ্বিগ্ন গলায় বলল, ভাই, আমরাও যাচ্ছি। ইহান ভাই, আপনি ভাইয়ের লগে যান। ইহান তাড়াতাড়ি ধ্রুবর পেছনে বাইকে চেপে বসলো। বাইকটা স্টার্ট দেওয়ার পর মুহূর্তেই ধ্রুব গতি বাড়িয়ে দিল। ইহান বাইকের 180 স্পিড দেখে ভয়ে ধ্রুবের কাঁধে হাত চেপে ধরলো। ধ্রুব অদ্ভুত আচরণ করছে। তার গভীর শ্বাস নিতে থাকা কাঁধগুলো বোঝাচ্ছিল ভিতরে কি যেন দাউ দাউ করে জ্বলছে। ইহান তার কাঁধে হাত রেখেই ভাবছিল, যে বাবাকে ধ্রুব কখনো বাবা বলে স্বীকারই করেনি, সে বাবার জন্য ওর আজ এতটা অস্থিরতা কেন? অদিতি অনেকদিন পর পড়ার টেবিলে বসেছে। সামনে সেমিস্টার ফাইনাল। বইয়ের পাতাগুলো ওর সামনে খোলা থাকলেও অদিতির মন অন্য কোথাও। সময়ের চাপ, নতুন নতুন প্রেমের দহন, তার মধ্যে পড়ার চাপ, সব মিলিয়ে মাথার ভেতর যেন যুদ্ধ চলছে। হঠাৎ দরজা ঠেলে তানিয়া দৌড়ে ঢুকলো রুমে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, নিঃশ্বাস দ্রুত। তানিয়া কোনো কথা না বলে সরাসরি ফোনটা অদিতির সামনে ধরলো। অদিতি ব্রু কুচকে তানিয়ার দিকে তাকালো। তানিয়া একশ্বাসে বলে গেল, তোর হবু শ্বশুরকে পুলিশ নিয়ে যাবে আজ, পুরো মিডিয়া খেপে গেছে। অদিতি তানিয়ার দিকে চেয়ে পরপর অবিশ্বাসের চোখে ফোনের দিকে তাকালো। নিউজ ফিডে শুধু একটাই নাম ঘুরপাক খাচ্ছে, সৌরভ ইয়ামিন। তানিয়া বলল, অনেকে তো আন্দাজ করেছে ধ্রুব ভাইও এতে জড়িত আছে, পুলিশ প্রমাণ পেলেই ওনাকেও নিয়ে যাবে। অদিতি অবিশ্বাস নিয়ে বলল, ধ্রুব এসব কখনোই করবে না। ধ্রুব ভাই কি আদেও জানিস? তার বাবার ডান হাত, মন্ত্রী মানুষ, খুন খারাপি, এসব ছোটখাটো মানি লন্ডারিং, এসব ওদের কাছে দুধ ভাত। ধ্রুব ভাই যে আঙ্কেলের সব কাজে হেল্প করে এটা সবাই জানে।
আমার মনে হচ্ছে ধ্রুব ভাইও এই কেসে ফেসে যাবে। কল করেছিস ওনাকে? অদিতি তানিয়ার বাকিটা আর শুনলো না, দ্রুত উঠে দাঁড়িয়ে ধ্রুবকে কল দিল। ধ্রুব সবে বাড়ির সামনে বাইক থামিয়ে নামলো। বাড়ির সামনে বিশাল ভিড়, আশেপাশে মিডিয়ার লোকজন। বাড়ির সামনে মানুষ গিজগিজ করছে। পুলিশের বিশাল বাহিনী লাঠি উঁচিয়ে মানুষদের সামলাচ্ছে। কেউ কেউ মোবাইল তুলে ভিডিও করছে। ধ্রুব বাইক থেকে নামতেই তার ফোন বেজে উঠলো। স্ক্রিনে ভেসে উঠলো অদিতি ইজ কলিং। ধ্রুব বিরক্ত হয়ে এক মুহূর্তের জন্য ফোনের দিকে তাকালো, তারপর কলটা কেটে দিল। তারপর সে এগিয়ে গেল পুলিশের ব্যারিকেডের দিকে। ঠিক তখনই গোয়েন্দা সংস্থার গাড়ি এসে থামলো। দরজা খুলে বেরিয়ে এলেন তাকবীর দেওয়ান। তিনি মোবাইল কানে নিয়ে কথা বলছিলেন। ধ্রুব তার দিকে এগিয়ে গেল। তাকবীর দেওয়ান ফোন রেখে ধ্রুবের দিকে তাকালেন। ধ্রুব ওনার সামনে গিয়ে দাঁড়ালো, কিছুটা উদ্বেগ দেখিয়ে বলল, আঙ্কেল এসব কি হচ্ছে? তাকবীর দেওয়ান ধ্রুবর কাঁধে হাত রাখলেন। ডোন্ট ওরি ধ্রুব, আমরা দেখছি বিষয়টা। ধ্রুবর চোখে রাগ। এসব ড্রামা মন্ত্রী জগতে নতুন নয়। 2 বছর আগেও সৌরভ ইয়ামিন আরেকটা কেসে ফেসেছেন। তাকবীর দেওয়ান এর সাহায্যে সেই কেস সলভ করা হয়েছিল। ধ্রুবর চোখ মুখ শক্ত হলো, বলল, অ্যাগেইন আবার এসব মেলোড্রামা? কে করছে এসব? আমাদের এবার বের করাই লাগবে। বড্ড উঠছে সবাই। তাকবীর দেওয়ানের কানে ব্লুটুথ, ভীষণ ব্যস্ত এখন। উনি ব্যস্ত ভাবেই বললেন, আমরা দেখবো এটা নিয়ে, একসঙ্গে বসবো, কিন্তু তার আগে তো আমাকে নির্দোষ দেখানো লাগবে। ধ্রুব হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। তাকবীর দেওয়ান ধ্রুবর দিকে তাকিয়ে বললেন, ষড়যন্ত্র হতে পারে, আবার সত্যিও হতে পারে। তোমার বাবাকে আমি 2 দিন আগেও সতর্ক করেছিলাম। যাই হোক, তোমার নামেও কিন্তু অভিযোগ এসেছে। প্রমাণ পেলে পুলিশ তোমাকেও গ্রেফতার করবে। তুমি কিছুদিন গা ঢাকা দাও, আমি বিষয়টা দেখছি। তাকবীর দেওয়ান ফোর্স নিয়ে ভেতরে চলে গেলেন। অদিতির বারবার কল আসছে। খোদা, এই মেয়েটা তো অধৈর্য কেন? ধ্রুব ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অদিতির কল রিসিভ করলো। রাগের শুরুতেই দিল ধমক। হোয়াট? বারবার কল দিচ্ছ কেন? কল ধরছি না মানে ব্যস্ত আছি, রাইট? অদিতি থেমে গেল। যা বলার ছিল গিলে নিয়ে নিচু গলায় বলল, সরি। সরি শব্দটা শোনা মাত্রই ধ্রুবর সব রাগ পড়ে গেল। ধ্রুব নিজেকে ঠান্ডা করলো, বলল, কি বলবে? অদিতি কম্পিত গলায় বলল, ধ্রুব, এসব আপনার নামেও কি মামলা? প্লিজ বলুন। ধ্রুব চোখ বন্ধ করে নিজেকে শান্ত করলো, মৃদু গলায় বলল, ডোন্ট ওয়ারি, আই উইল বি ফাইন। এখনো মামলা হয়নি, রাইট? আর হবেও না, প্রমিস। আর শোনো, টেনশন না নিয়ে চুপ করে বসে থাকো। আমাকে কল দিও না, আমি ব্যস্ত থাকবো। ধ্রুব আবার হেয়ালিতে উত্তর দিচ্ছে, এড়িয়ে যাচ্ছে এত গুরুতর বিষয়টা। অদিতি ভয়ে প্রায় কান্না গলায় বলল, ধ্রুব প্লিজ, রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। ধ্রুব গভীর শ্বাস নিয়ে বীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চোখে তাকালো। চোখ তো নয়, যেন সিংহের দৃষ্টি। ধ্রুব হালকা হাসলো এবার, তীব্র গলায় রহস্য করে বলল, ডোন্ট প্যানিক, ফ্রম নাও এভরিথিং উইল বি নিট অ্যান্ড ক্লিন। বাই অ্যান্ড লাভ ইউ। অদিতিকে কিছু বলার সুযোগ না দিয়ে ধ্রুব কল কেটে দিল দ্রুত। এমন একটা মুহূর্তে ধ্রুবর মুখে লাভ ইউ শুনে সম্পূর্ণ গা যেন ঠান্ডা হয়ে গেল অদিতির। অন্য সময় হলে অদিতি লজ্জায় হেসে ফেলতো, তবে এখন কেন যেন ওর হাসি বা লজ্জা কিছুই পেল না। ও দ্রুত আঙুল চালিয়ে ইহানকে কল লাগালো। ইহান ভিড়ের মধ্য থেকে পাশ কাটিয়ে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে অদিতি অস্থির কণ্ঠে বলল, ভাইয়া, আপনি কোথায়? আশেপাশে ভিড়ের জন্য কিছু শোনা যাচ্ছিল না। ইহান চেঁচিয়ে বলল, ধ্রুবদের বাড়িতে আছে মানে? অদিতি শুনে দ্রুত বলল, প্লিজ ভাইয়া, ধ্রুবর দিকে খেয়াল রাখবেন। ওর রাগের মাথায় কিছু একটা করে বসবে, আমার ভয় হচ্ছে। ইহান এবার দীর্ঘশ্বাস ফেললো। অদূরে ধ্রুবকে দেখা যাচ্ছে, যে ভিড়কে নিজের শক্তপোক্ত হাতে ঠেলে ইয়ামিন বাড়ির সদর গেট দিয়ে প্রবেশ করছে। ইহান সেদিক চেয়ে বলল, রিল্যাক্স অদিতি, আমি আছি। কিন্তু তুমি তো জানো ধ্রুব যা ভাবে সেটা করেছে। আরে দেখা যাক কি হয় সামনে। অদিতি চুপ করে গেল। ইহান এবার হুট করে ভাবুক কণ্ঠে বলল, কিন্তু আমি এটা বুঝতে পারছি না, ধ্রুব হঠাৎ করে তার বাবার প্রতি এত সফট হলো কীভাবে? এমনটা আগে কখনো দেখেনি। সামথিং ইজ ফিশি মেবি। সবসময় নিঃসঙ্গ আধার রাতের ন্যায় স্থবির ইয়ামিন বাড়িতে আজ বড্ড কোলাহল। আশেপাশে মানুষের বড্ড ভিড়। পুলিশ ব্যারিকেড, পুরো রাস্তাটা জুড়ে 2 সারি পুলিশ রক্ষী দাঁড়িয়ে। তাদের চোখে কোনো সমঝোতা বা দয়া দেখা যাচ্ছিল না। সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশ একটার পর একটা চমকাচ্ছে। এখনকার ভাইরাল নিউজের প্রতিটি মুহূর্তের ক্যাপচার করতে পারলেই টিআরপি তুঙ্গে। এইসব কিছুর মধ্যে খাদ্যমন্ত্রী সৌরভ ইয়ামিনের একমাত্র ছেলে, তার ডান হাত ধ্রুব ইয়ামিন, ভিড় ঠেলে বাড়ির ভিতরে ঢুকলো। বাড়ির ভেতরটা আজ খুব অস্বাভাবিক লাগছে।
বাড়িতে ঢুকে সদর দরজার সামনে ঠায় ধ্রুব দাঁড়িয়ে গেল। সামনের সোফাটায় ভীষণ নীরব হয়ে বসে আছেন সৌরভ। তার চোখ স্থির, চোখের নিচে গভীর কালি, শরীরটা কিছুটা যেন একদিনেই ভেঙে আসতে চাইছে। দুই হাত একটার ভিতরে আরেকটা ঢুকিয়ে নিজের মুখের সাথে চেপে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছেন। ধ্রুব কেন যেন নিজের জন্মদাতার বাবার দিকে বহুদিন পর এভাবে তাকালো। সৌরভ ভেতরে ভেতরে এতটা ভেঙে পড়েছিলেন, এসব ধ্রুবর নজরে কিভাবে পড়লো না? কোথায় ছিল ধ্রুব? অদিতির মধ্যে এতটাই ডুবেছিল? আশপাশ প্রায় ভুলতেই বসেছিল ধ্রুব। ধ্রুব চোখ সরিয়ে আশেপাশে তাকালো। সোফার টেবিলের উপর হরেক রকমের ফাইল ছড়ানো, কিছু ফাইল উন্মুক্ত হয়ে পড়ে আছে দুদকের টিম মেম্বারদের হাতে। দুদকের টিম একটার পর একটা ফাইল চেক করে যাচ্ছে, তাদের মুখায়ব তীক্ষ্ণ, গভীর মনোযোগে দিয়ে সৌরভ ইয়ামিনের কীর্তিকলাপ খুঁজে পেলেই প্রমোশন আটকায় কে? সৌরভের দুই পাশে পুলিশ দাঁড়িয়ে, তার থেকে একটু দূরে সোফায় দ্বিতীয় স্ত্রী টিনা বসে আছে, বারবার সৌরভের দিকে চেয়ে ফুঁপিয়ে উঠছে। সেদিকে ধ্রুবর মন নেই, সে ধীর পায়ে এগিয়ে গেল। দুদকের টিম প্রধান ধ্রুবকে দেখে ফাইল থেকে মুখটা তুলে ঠোঁটটা বাঁকিয়ে হাসলো, বড় বিশ্রী ঠেকলো সেই হাসিটা ধ্রুবর কাছে। ধ্রুব হেঁটে তার সামনে দাঁড়াতেই দুদকের টিম প্রধান রাকিব হোসেন উঠে দাঁড়িয়ে ঠোঁটে বিজয়ের হাসি ঝুলিয়ে হাত বাড়িয়ে বললেন,